যারা যেসব প্রত্যেকটি রাজনৈতিক দল তারা হয় যুগপন্থা আন্দোলনের কাঠামোতে অথবা যার যার নিজের অবস্থান থেকে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে তারা নামবেন, এইরকম একটি রাজনৈতিক কাঠামোগত বোঝাপড়া সেটা সেদিন তৈরি হয়েছিল। এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই যাকে বলে দূরদৃষ্টিতা, সেই রাজনৈতিক যে একটা পরিণত চিন্তা সেইটা তারা হাজির করেছে। ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করেছে। ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী একটা সুতায় গাঁথার মতো জায়গায় নিয়ে এসেছিল। ওইটাই প্রেক্ষাপট সৃষ্টি করেছে। হ্যাঁ, শেখ হাসিনা একটা 7ই জানুয়ারির দাবি নির্বাচনের আগে আন্দোলনকে স্যাবোটাজ করে নানাভাবে একটা এখানে ধ্বংস করার ক্ষেত্রে সাময়িকভাবে সফল হয়েছিল। কিন্তু আমরা আমাদের দেখেছি গণ অভ্যুত্থান তখনই হয় যখন পুরো দেশে কিংবা একটা জনগোষ্ঠীর মধ্যে একটা বারুদ ধীরে ধীরে জমা হতে থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা মানে বারুদ একটা ক্ষোভ জমা হচ্ছিল, এটা যে একটা বারুদের স্তূপে পরিণত হয়েছিল, এইটা কিন্তু প্রতিদিন আমরা টের পেয়েছি। কিন্তু কোন একটা স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। এবং আমাদের দেশের ইতিহাসে এই কথা আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দেশের ইতিহাসে 69-এর দ্বারা অভ্যুত্থান, এমনকি 90-এর দ্বারা অভ্যুত্থান, এখানে বেশ কয়েকজন আছেন। মোস্তফা জামাল হায়দার ভাই নেতৃত্বে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব হিসেবে এই 69-এর গণ অভ্যুত্থানে ছিলেন, বাবলু ভাইরা ছিলেন, শহীদুল্লাহ কায়সার ভাইরা ছিলেন। আবার পরবর্তীকালের 90-এর আন্দোলনে অনেকেই আছেন। আমরাও সেখানে অংশগ্রহণকারী হিসেবে 90-এর আন্দোলনে আমাদের রাজনীতির হাতে তৈরি হয়েছিল। আমরা দেখেছি যে যখন বাংলাদেশের ছাত্ররা সামনে নামে, যখন ছাত্রদের বুকে গুলি লাগে, তখন এই দেশের মানুষ যে আবেগীয় বন্ধনে একসাথে গেঁথে যায়, যে উত্থানটা ঘটে, সেইটার একটা অপেক্ষা আমাদের ছিল। আমরা অপেক্ষা করছিলাম সেই জায়গার জন্য যে ওই মুহূর্ত কখন সৃষ্টি হবে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সেই মুহূর্ত সৃষ্টি হয়েছিল 16ই জুলাই, যখন আবু সাঈদ 2 হাত প্রসারিত করে নিজের বুকে সে গুলি নিয়েছিলেন। ওয়াসিম চট্টগ্রামে নিজের বুকে গুলি নিয়েছিলেন। এই যে উত্থান, সেই উত্থান পুরো বাংলাদেশে স্ফুলিঙ্গ হিসেবে এসে একটা দাবানল সৃষ্টি করেছিল। কাজেই আমাদের অভ্যুত্থানের প্রেক্ষাপট খুব পরিষ্কার ভাবে করে রাখা দরকার। কেউ যদি মনে করেন কারো বিশেষ চিন্তায়, কারো একটা কোনো বিশেষ বুদ্ধিতে একটা অভ্যুত্থান হয়ে গেছে, কেউ খুব ভালো মতো পরিকল্পনা করেছিলেন বলে অভ্যুত্থান হয়ে গেছে, এইটা একেবারেই ভুল ধারণা। ইতিহাসের সাথে, জনগণের সাথে এবং সংগ্রামের যে ধরন, সকলের সাথে এগুলো এক ধরনের এমন একটা বিপরীত চিন্তা, যেটার মধ্যে কেবল ব্যক্তিগত সাফল্যের গাথা তৈরি হতে পারে, কিংবা পুরো একটা জনগণের উত্থানের সংগ্রামকে কারো কারো বিশেষ অবদান হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে, কিন্তু সেটা ইতিহাসের টেকে না। এটা ইতিহাসের টেকে নাই অতীতেও, এটা ভবিষ্যতে ইতিহাসের টিকবে না। গণ অভ্যুত্থান জনগণেরই উত্থান। সেই গণ অভ্যুত্থান কারো বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠায় তৈরি হয়ে যায়। হ্যাঁ, ব্যক্তির অবদান থাকে, যেমনটা পরতে পরতে বহু ব্যক্তির অবদান ছিল। এখানে যারা উপস্থিত আছেন সকলেরই অবদান ছিল। এক একটা পর্বে এক একজনের অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সর্বশেষ আমরা দেখেছি অভ্যুত্থানে এই যে আক্তার কিংবা নাকিব কিংবা এরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনের সমন্বয় হয়ে উঠছিল, তারা মানুষের আশেপাশের জায়গায় এসেছে। কিন্তু এর মানে এই নয় যে এই একটা ঘটনার মধ্যে দিয়ে অভ্যুত্থানকে সংগঠিত হয়েছে। অভ্যুত্থান তৈরি করতে 2011 সাল থেকে টানা সংগ্রাম করতে হয়েছে। বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ নানাভাবে অত্যাচারিত হয়েছে, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে তার দিনের পর দিন কারাবরণ, এই সব ছিল এর প্রেক্ষাপট। এবং পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু ছেড়ে দিতে প্রস্তুত। ভারত যা চাইবে তাই দেওয়া হবে, কেবল শেখ হাসিনার গদি রক্ষা করতে হবে। এইরকম একটা ব্যবস্থায়, বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে,
যেমন অভ্যন্তরীণ ভাবে সমস্ত সম্পদ লুট করো, আর সকলের মধ্যে ভাগবাট্টা দাও, সেটা পুলিশকে দাও, সেটা প্রশাসনকে দাও, সে সকল রাষ্ট্রের অন্তর্ভুক্ত লুট করার, দুর্নীতি করার সুযোগ দাও, যাতে তারা নিজেরাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে সারাক্ষণ সক্রিয় থাকে। অন্যদিকে বিদেশি প্রভু তাদের হাতে দেশটাকে তুলে দাও প্রয়োজনে, কিন্তু গদি রক্ষা করতেই হবে। এইরকম একটা অবস্থার বিরুদ্ধে জনগণের মরণপণ লড়াই ছাড়া আর কোনোভাবেই দেশ রক্ষা করার কোনো সুযোগ কোনো অবস্থাতে ছিল না। সেই মরণপণ লড়াই বাংলাদেশে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি, এবং এইটা প্রধান কৃতিত্ব বাংলাদেশের জনগণের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের তরুণদের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের সমস্ত এই জনগণ এবং তরুণদের সাথে যুক্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শক্তি পরতে পরতে যারা অবদান রেখেছে। ইতিহাসকে সংকীর্ণ জায়গায় দখলদারি করার প্রবণতাটা ফ্যাসিস্ট প্রবণতা। আমরা আওয়ামী লীগের মধ্যে দেখেছি পুরো ৭১ সালের মুক্তি সংগ্রামকে প্রথমে দল, তারপর একটা পরিবারের নেতৃত্বে নিয়ে যাওয়া, যেন এটা একটা পরিবারের বীরত্ব গাথা ও পরিবারের সংগ্রামের কাহিনী। আর কেন বাংলাদেশের মানুষের সেখানে কোনো ভূমিকা ছিল না। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকে সেই জায়গায় দেখতে চাই না। আমরা যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনগণের ইতিহাস হিসাবে সামনে আনতে চাই, ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকেও জনগণের অভ্যুত্থান হিসাবে আমাদেরকে সামনে রাখতে হবে। এবং সেইটা যদি প্রতিষ্ঠা করা যায়, তখন জনপ্রত্যাশা গুরুত্বপূর্ণ হবে। মনে রাখবেন, ইতিহাস কেউ যদি দখল করতে পারে, তখন সেই শক্তি রাজনৈতিক সমস্ত ক্ষমতাকেও দখল করতে পারে। এবং এই কারণে শাসকরা সবসময় ইতিহাস দখল করতে চায়। জনগণের সংগ্রাম হচ্ছে শাসকদের এই ইতিহাস দখলের তৎপরতা থেকে জনগণের ইতিহাসকে মুক্ত করা। আর জনগণের ইতিহাস যদি মুক্তি পায়, তাহলে জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে, এবং সেই মুক্তির মধ্য দিয়ে আমরা এগোতে পারবো। কথা সংক্ষেপ করি, বাংলাদেশের মানুষ ৭১ সালে যে স্বপ্ন দেখেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আজকেও ৯০-ও সে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, ২৪-ও সে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এইটা জনগণের বাংলাদেশ হবে, অধিকার মর্যাদার বাংলাদেশ হবে, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে। সব মানুষ নাগরিক হয়ে উঠবে। এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রের প্রধান কাজ। এইটা মানুষ আশা করেছে। এই মানুষ আশা করেছে যে ক্ষমতা ব্যবহার করে কেউ আর সমস্ত কিছু দখল, লুটপাট করে নিতে পারবে না, বিদেশে টাকা পাচার করতে পারবে না। ক্ষমতা ব্যবহার করে এই দেশের মানুষের অধিকার, মর্যাদাকে কেউ ভুলণ্ঠিত করতে পারবে না। সেই জায়গাতেই আমাদের এই আন্দোলনের, এইটা বিশেষভাবে আমরা দাবি করব যে ২৪-এর আন্দোলনের রাজনৈতিক সচেতনতা এই জায়গায় আগের যে কোনো আন্দোলনের চাইতে রাষ্ট্রের চরিত্র কি হবে, সেটা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসাবে সামনে এসেছিল, এবং সেই লক্ষ্যই ২৪-এর গণঅভ্যুত্থানে আরো প্রসারিত হয়েছে। আজকে আমাদের কাজ হচ্ছে আবশ্যিক সংস্কার, আবশ্যিক ক্ষমতার ভারসাম্যের জন্য যা কিছু প্রয়োজন, সেইটুকু আমরা যাতে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারি। এই ঐকমত্য রক্ষা করা গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি ঐকমত্য রক্ষা করতে না পারি, তাহলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হতে পারে। নানাভাবে কথিত ফ্যাসিস্টরা, তার বিদেশি দোসররা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নানান লক্ষণ আমরা দেখছি। মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে, এবং যেভাবে তার ভিডিও ফুটে ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। যেভাবে গোপালগঞ্জে হামলা হয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর জন্য ষড়যন্ত্র চলছে। মনে রাখা দরকার, আজকে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তরণের অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, এবং আমরা সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন চাই। নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না, জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্পন্ন হবে না। কাজেই কোনোভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা আসলে বিচার এবং সংস্কারকেও ব্যাহত করার চেষ্টা। কাজেই যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে, এটাই দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ,
যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। আর এই সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা কি সেটা আমরা চেষ্টা করছি ঐকমত্যে পৌঁছা। যতটুকু ঐকমত্য হবে সেটা সবাই বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করবেন। আর আরো প্রসারিত আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে হবে। যারা জনম্যান্ডেট পাবে তারা সেটা বাস্তবায়ন করবেন। এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব। এর বাইরে অন্য কোনো কিছু করলে জনগণ আজকে আবার রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে। অভ্যুত্থানের প্রত্যাশা সেটাও যাতে কোন শত্রুরা আমাদের এই অভ্যুত্থানের যে লক্ষ্য রাজনৈতিক উত্তরণ, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গাটাকে এক চুল আমাদের সরাতে না পারে। আপনারা সেই লড়াই চালিয়ে যাবেন এই আশাবাদ রেখে আমার শত শহীদকে লাল সালাম জানিয়ে, অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদেরকে এই দেশে আগামী দিনের সংগ্রামে প্রতি মুহূর্তে রক্তের ঋণ হিসাবে লালন করার অঙ্গীকার করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।